এই নতুন বছরে আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সেনা প্রধান দারুণ একটা সুসংবাদ দিলেন। সেটি হচ্ছে আপনার বেকসুর খালাস আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতারণা, চাঁদাবাজি ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত এক সমন্বয়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই এবং দেশে এই মুহূর্তে যে প্রশাসনিক এবং রাজনৈতিক নানান বিশৃঙ্খলা চলছে তা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই। এই ঘোষণাপত্র যেন দেওয়া না হয় এটার জন্য সম্পূর্ণ বিরোধিতা করছিল আসিফ নজরুল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটাও বলছিল যদি ঘোষণাপত্র দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবে। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে আর কিছুই বলার নেই। আজকের ভিডিওর শিরোনাম দেখে হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে। হ্যাঁ দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না, আমরা ভিডিওগুলো দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে চলে যাই। আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। এই নতুন বছরে আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সেনা প্রধান দারুণ একটা সুসংবাদ দিলেন। সেটি হচ্ছে আপনার বেকসুর খালাস আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি সেই আপনার ঘোষণাটা? সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার কিংবা আমাদের বাংলাদেশের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনকারীরা ছিল সমন্বয়করা, তারা সচিবালয়ে আগুনের ঘটনাকে সম্পূর্ণভাবে আপনার দায়ী করে আওয়ামী লীগের উপর এবং এটা নিয়ে কি মামলাও তারা করে আওয়ামী লীগের উপর। এখন গতকালকে যখন নাকি আপনার একটা সিসিটিভি ফুটেজ বের হয়ে আসে এবং সেনাবাহিনী সেটাকে মনে করেন আপনার তদন্ত করে, সাংবাদিক ভাইরা সেটা আপনার করে, তখন আপনার সমস্ত ইয়ের পরে ঘোষণা আসে যে আওয়ামী লীগের এখানে কোনো হাত ছিল না। এটা আপনার শর্ট একটা সার্কিটের মাধ্যমে কিংবা একটা কুকুর ঢুকে সেখানে আগুনটা সৃষ্টি হয়। তাহলে আওয়ামী লীগের উপরে যে বা যারা বর্তমান মিথ্যাচার করছে এদের কি আপনার সাজা হওয়া উচিত নয়? কারণ আওয়ামী লীগের উপরে, কারণ এত বড় একটা দলের উপরে আপনি ফ্যাসিবাদ বা ফ্যাসিজম, স্বৈরাচার, মানে কোটি কোটি মানুষকে যে এই সমন্বয়কারীরা বললো, এদের বিচার কি হবে না? অন্যদিকে গ্রেফতার হতে যাচ্ছে ডক্টর ইউনূস। কিভাবে? আওয়ামী লীগের যে বড় বড় নেতা কর্মীরা আছে তারা এই সচিবালয়ে যে আপনার আগুনের ঘটনা যে ঘটাইছে আপনার ডক্টর ইউনূসের নামে এবং উপদেষ্টা সমন্বয়কারীরা মেন যে আপনার কটা মানে ফেস আছে, এদের বিরুদ্ধে আন্তর্জাতিক আপনার আদালতে মানহানি মামলা করতে যাচ্ছে আওয়ামী লীগ। অন্যদিকে আপনার সেনা প্রধান তিনি ঘোষণা দেয় যে এই ধরনের যদি বাংলাদেশে কোনো ঘটনা ঘটে এবং সেটা যদি বিচার কিংবা তদন্ত মানে না করে যদি এইভাবে আরেকটা বড় দলকে যদি এভাবে দায়ী চাপিয়ে দেওয়া হয় তাহলে যে বা যারা করবে এদের বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নিব। অন্যদিকে আওয়ামী লীগের শেখ হাসিনার নামে আপনার মেট্রো রেল পুরানো কিংবা আপনার এই সচিবালয়ে আগুন লাগাই দিছে, হ্যাঁ, এই ধরনের যে ঘটনাগুলো যে দিছে এই সমস্ত মামলা আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী কিংবা যে সমস্ত নেতা কর্মীদের উপর নাকি দেওয়া হয়েছে এদেরকে বেকসুর খালাস করে দিছে। মানে এই মামলাগুলো একদম টোটালি কি ক্যান্সেল করে দিছে। এখন আমার প্রশ্ন, এই যে আওয়ামী লীগের উপরে, কারণ হাসনাত কিংবা সমন্বয়কারীরা কিন্তু অনেক চিল্লায় কিন্তু মিডিয়ার সামনে কিন্তু কথা বলছে যে ফ্যাসিজম বাংলাদেশে এখন পর্যন্ত আছে, এই কাজগুলো কি ফ্যাসিবাদীদের জন্য। তাহলে এরা যে বর্তমান এই কথাগুলো বললো কিংবা এখন যে আপনার এটা হলো মানে কি বলে প্রুফ হলো যেটা আওয়ামী লীগ ঘটায় নাই, তাহলে আমার প্রশ্ন সেনাবাহিনীর প্রধান আপনি কি এটার নিবেন না, পদক্ষেপ নিবেন না? আচ্ছা আপনি নেন বা না নেন সমস্যা নেই, আপনার আন্তর্জাতিক আদালতে যখন নাকি এই সচিবালয় আগুনের ঘটনা ঘটে তখন কিন্তু বাংলাদেশের একজন সাংবাদিক কিন্তু এই বিষয়ে কথা বলে যে আওয়ামী লীগ এই ঘটনাটা ঘটাইছে। তখন আপনার আমেরিকার যে ছিল, হ্যাঁ, সেখান থেকে বলা হয়েছে যে এটা আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে যে সরকার আছে এদেরকে বলছি যে বিষয়টা ভালোভাবে কি যাচাই বাছাই করার জন্য কিংবা আমাদের লোকও যাবে সেখানে যদি প্রয়োজন হয়। এখন আপনার উল্টা মামলা করতে যাচ্ছে আওয়ামী লীগ কি আপনার মানহানি মামলা। কারণ এত বড় একটা ঘটনা যেখানে আমাদের বাংলাদেশের এত বড় একটা সচিবালয়ের মতো একটা জিনিসকে বা বিষয়টাকে আগুন লাগিয়ে এবং আপনার এত বাংলাদেশের কোটি কোটি মানুষের উপর আপনার দায়ী চাপিয়ে দেওয়া কিন্তু চারটেখানে কথা না, তাই না? তো এটার জন্যই আওয়ামী লীগ কি মানহানি মামলা করতে যাচ্ছে। অন্যদিকে সমন্বয়করা তাদের আপনার দল ঘোষণা করলো, সেটা হচ্ছে জানেন কি? ছাত্র শিবির। মানে এরা বা এদের মাস্টার মাইন্ড হচ্ছে ছাত্র শিবির। এদের পিছনে আপনার গতকালকে শহীদ মিনারে ভাষণে সার্জিস এই কথা বলে যে সত্য কখনো লুকায় থাকে না। এটার মাস্টার মাইন্ড হচ্ছে কি? ছাত্র শিবির। মানে কি আগামী বাংলাদেশে সরকারে বসতে যাচ্ছে ছাত্র শিবির। আপনি বুঝতেছেন বাংলাদেশটা কতটা ঝুঁকিপূর্ণ দিকে আছে। অন্যদিকে আরেকটা ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আপনার যারা নাকি বিএনপির সমর্থক আছে আপনারা অনেকেই ভাবতেছেন যে আপনারা ক্ষমতায় এসে পড়তেছেন। আপনাদের জন্য আরেকটি ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে যে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই বিষয়ে হাসনাত কিংবা সমন্বয়ক আপনার উপদেষ্টারা তারা কিন্তু স্পষ্ট কিন্তু এখন পর্যন্ত করে না। মানে বিএনপিকে তারা নির্বাচন থেকে বাদ দিতে পারে।
আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বিএনপি আওয়ামী লীগ। এইরকম একটা কানাঘুষা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালে কিংবা সমন্বয়কদের ভিতরে কিন্তু চলমান। এখন অনেক বিএনপি নেতা কর্মীরা যারা নাকি আপনারা নাকে তেল দিয়ে এখন পর্যন্ত ঘুমিয়ে আসছিলেন, এখন একটু জাগুন, ঠিক আছে? জেগে রাজপথে নামুন, এদের বিরুদ্ধে কথা বলে বা এদেরকে স্মরণ জন্য আন্দোলন করে, না হলে শেষ। আওয়ামী লীগ আর বিএনপি কাঁধে কাঁধ দিয়ে নদীর পাড়ে বৈশা বৈশা বাদাম খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই এবং দেশে এই মুহূর্তে যে প্রশাসনিক এবং রাজনৈতিক নানান বিশৃঙ্খলা চলছে তা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই। এবং এই কথা তো সত্য যে বর্তমান সরকারের শক্তি হচ্ছে সেনাবাহিনীর সমর্থনের উপরেই বর্তমান অন্তর্বর্তী সরকার টিকে রয়েছে। সেই জায়গা থেকে সেনাপ্রধান যখন এমন মন্তব্য করেন, সেক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা কিংবা সরকার আসলে কি করবে? এবং একটু স্পষ্ট যে সরকারের পক্ষ থেকে নির্বাচন বিলম্বিত করার নানান ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে নানান অজুহাতে। আমরা বরং জেনারেল ওয়াকারুজ্জামান কি বলেছেন সেটা আমরা একটু জেনে আসি, তারপরে না হয় ছোট করে একটু বিশ্লেষণ করা যাবে। প্রথম আলোর একটি সাক্ষাৎকারে প্রশ্ন ছিল সেনাপ্রধানের কাছে, প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনে একটি সময়সীমা দিয়েছেন, এ বিষয়ে কিছু বলবেন। আমরা জানি প্রধান উপদেষ্টা গত কয়েকদিন আগে 16 ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণটি বলেছেন যে 2025-এর শেষার্ধে বা 2026-এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে, অর্থাৎ প্রথমার্ধ বলতে আমরা 4 ভাগ করলে মার্চ বোঝাতে পারে। এবং সেই জায়গা থেকে সেনাপ্রধান বলছেন দেশবাসী অবশ্যই একটি ভালো নির্বাচন চাই, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন, সেটা ঠিক সময়। আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব। এবং আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও নিশ্চয়ই গত কয়েক মাস আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়ার এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে বা নির্বাচন দেওয়া উচিত দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য। এবং সেই 18 মাসের সঙ্গে কিন্তু মিলে যায় প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, এবং সেই জায়গা থেকে তো অবশ্যই তিনি সেটিকে সমর্থন করবেন। এবং তিনি নিজেও ধরে নিয়েছেন প্রধান উপদেষ্টার সময়সীমা নিয়ে যে নানান ধরনের গুঞ্জন চলছে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবার বললেন যে জুনের মধ্যে নির্বাচন হতে পারে 2026-এর, সেটা নিয়ে নানান ধরনের ধূম্রজাল। কিন্তু বোঝা যাচ্ছে সেনাবাহিনীও প্রধান উপদেষ্টার যে সময়সীমা সেটিকে সর্বোচ্চ 2026-এর মার্চ পর্যন্ত সম্ভবত ধরে নিচ্ছেন। তার কারণ জুনের দিকে তো বর্ষাকাল, সেই সময় বাংলাদেশে কখনোই নির্বাচন হয়নি। এর পরবর্তী তার কাছে প্রশ্ন ছিল যে গত 15 বছরের প্রশাসন, পুলিশ, বিচার ও ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে, এটাকে একটা স্বাভাবিক জায়গা আনতে তো সময় লাগবে। জেনারেল ওয়াকার বলছেন এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে, রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে, রাজনীতি ছাড়া এবং রাজনৈতিক সরকার ছাড়া এটি সম্ভব নয়। এই কথাই তো দেশের প্রতিটি মানুষের মুখে উচ্চারিত হচ্ছে। মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষবাদে যাদের বিশেষ উদ্দেশ্য রয়েছে, যারা বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ছাত্র সমন্বয়কদের যে নানান ধরনের অবাস্তব দাবি সেইগুলোকে সমর্থন করছেন, যারা শুধুমাত্র তারা ছাড়া আর সবাই বুঝতে পারছে, সেনাবাহিনীও সেটি উপলব্ধি করতে পারছে। কেউ কেউ বলতে পারেন যে এটি হয়তো কথার কথা বলছেন সেনাপ্রধান, কথার কথা হলেও বিষয়টি আসলে কোথায় আমি আমার আলোচনার শেষ পর্যায়ে বলবো, মন্তব্য করব। প্রশ্ন ছিল তার কাছে, গত 5 দশকে আমাদের রাজনৈতিক দলগুলো তো অনেক কিছুই করতে পারেনি, তাদের ব্যর্থতার জন্যই তো বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। এটাও সত্য কথা, প্রথম আলো যে প্রশ্নটি করেছে এটি অস্বীকার করার কোনো কায়দা নাই। জেনারেল ওয়াকারুজ্জামান সোজা সাপটা উত্তর দিয়েছেন, অতীত হয়নি ঠিক, কিন্তু এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা এই কাজগুলো করতে পারি। অসাধারণ উত্তর দিয়েছেন তিনি। এবং রাজনৈতিক দলগুলোর সংস্কারের প্রতিশ্রুতি অতীতেও দিয়েছে, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কথা রাখেনি। জেনারেল ওয়াকারুজ্জামান উত্তরে বলছেন যে তারা নিশ্চয় বুঝতে পারছেন এই সংস্কারগুলো প্রয়োজন, সংবিধান সংস্কারের বিষয়টি সামনে আসছে, বিশেষ করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার। এবং অভিজ্ঞতার আলোকে অনেকেই বুঝেছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। খুবই দুটি সিগনিফিক্যান্ট জায়গায় তিনি ইঙ্গিত করেছেন। একটি হচ্ছে যে সংস্কার বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে অনেক ধরনের প্রশ্ন করা হয়েছে, তিনি অ্যাভয়েড করে গেছেন। আপনারা সাক্ষাৎকারটি পড়ে দেখতে পারেন, আমি খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। 3 বারের মাথায় যখন তাকে প্রশ্ন করা হলো সংস্কারের বিষয়ে, তখন তিনি বলেছেন যে সংস্কার তো অবশ্যই দরকার, এটি করার প্রয়োজন রয়েছে, কিন্তু তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দেননি যে এটি রাজনৈতিক দল করবে নাকি বর্তমান সরকার করবে। তার যা উত্তর তাকে তিনি দিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে রাজনৈতিক সরকার প্রয়োজন, এবং যে সময়সীমা উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সেই সময়ের মধ্যে নির্বাচন হলে অবশ্যই ভালো। এখন যে বিষয়টি নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে, এরকম একটি গুঞ্জন তো শোনা যায় যে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে এবং কি কারণে সেই বিষয়টি কিন্তু এখানে এসেছে। তিনি বলছেন যে সশস্ত্র বাহিনী ওয়ান লিগের সরকারের সময় প্রধান উপদেষ্টা অধীনে ছিল, এবং সেখানে তিনি চেয়েছেন যে এখন রাষ্ট্রপতি অধীনে আনা উচিত, এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে যে ক্ষমতার ভারসাম্য সেই বিষয়টি তিনি আবার উল্লেখ করেছেন। এর আগে তিনি এই ধরনের মন্তব্য করে নানান ধরনের বিতর্ক এটিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, সেই বিষয়টি তিনি আবার স্পষ্ট করেছেন এবং বলেছেন যে আমি এই ধারণার কথা বলছি। কোন ধারণা? সশস্ত্র বাহিনীর প্রধান উপদেষ্টা অধীনে ছিল ওয়ান লিগের সরকারের সময় ক্ষমতার ভারসাম্য আনার প্রসঙ্গটি নিয়ে ভাবছি। এর পরপরই প্রশ্ন ছিল যে বিগত 50 বছরে দেখা গেছে যে সেনাবাহিনীর কখনো নিজেরা ক্ষমতায় এসেছে, বারবার আপনাদের প্রতি বা সেনা কর্মকর্তাদের প্রতি মানুষ আহ্বান জানিয়েছে, এটা হয়তো বাস্তবতা, কিন্তু তিনি বলছেন যে 11 অভিজ্ঞতা খুব বেশি ভালো না।
এবং সেনা সদস্যদের দীর্ঘদিনের উপস্থিতির কারণে মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেনাবাহিনী বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে। সেই কথাগুলো তিনি স্পষ্টভাবে এখানে ইঙ্গিত করেছেন। এর পরবর্তীতে সেনাবাহিনীর রাজনীতিতে কোনো ধরনের আগ্রহ আছে কিনা, যেটি দিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে। বর্তমান সরকার ব্যর্থতা পরিচয় দিচ্ছে, বর্তমান বাংলাদেশকে একটা জায়গায় আনতে হলে অবশ্যই সেনাবাহিনীকে হাল ধরতে হবে, সেনাবাহিনীকে ক্ষমতায় আসতে হবে, এরকম নানা ধরনের মন্তব্য করছেন, যেগুলোর সঙ্গে আমরা একমত নই। অবশ্যই বিরাজনীতিকরণের পথে দেশ এগিয়ে যাক, নিশ্চয়ই আমরা সেটি চাই না। সেনা প্রধান সেটি স্পষ্ট করে বলেছেন যে সামরিক বাহিনী অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বা করা উচিত নয়। রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর। অতীতে এগুলো হয়েছে, আমরা অতীত থেকে শিখছি, এটি কখনো ভালো ফল বয়ে আনেনি। এবং তিনি অন্তত যতদিন ক্ষমতায় আছেন বা সেনা প্রধান হিসেবে তার মেয়াদকালে তিনি রাজনীতিতে নাক গলাবেন না, এটি তিনি স্পষ্ট করে বলেছেন। এবং সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে কোনোভাবেই হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। এবং এই জায়গাটিতে এসে আমি একটু যোগ করতে চাই, যেটি প্রথমে বলছিলাম, যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কথা প্রসঙ্গে বলতে পারেন দ্রুত নির্বাচন চাই, রাজনৈতিক সরকার দরকার, বাংলাদেশে যে ধরনের বিচার বিভাগীয় সমস্যা চলছে কিংবা ব্যবসা সহ পুলিশ প্রশাসনে সবকিছুর জন্য একটা রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই। আমরা যদি তর্কের খাতিরে ধরেও নেই যে তিনি কথার কথা বলেছেন, প্রকাশ্যে অনেক কিছু বলা সম্ভব নয়, কথার কথা যদি বলেও থাকেন, আমাদেরকে ধরে নিতে হবে এটি তারা উপলব্ধি করতে পারছেন এই মুহূর্তে কি প্রয়োজন, কতটা দ্রুত নির্বাচনের প্রয়োজন, সেটা তো অন্তত বোঝা যায়। উপলব্ধি না করলে তারা এইটুকু উচ্চারণ করতেন না, এবং এটাই বাস্তবতা। এবং শুরুতে আমি যে কথাটি বলছিলাম যে এই সরকার কার শক্তিতে টিকে আছে, এই প্রশ্ন অনেকের। আমেরিকা নিশ্চয়ই আগের মতন সরকারকে শেল্টার দিবে না বা টিকে থাকার জন্য যা ইচ্ছা তা করবে না। ভারত তো নেই, থাকার প্রশ্ন ওঠে না। চীন চুপচাপ রয়েছে। তাহলে গুটি কয়েক ছাত্র সমন্বয়কের উপরেই সরকার টিকে আছে। সবকিছুর পরেও বলতে হবে এত প্রশ্নের উত্তর এক জায়গাতেই পাওয়া যাবে। সেনা সমর্থন ছাড়াই এই সরকারের টিকে থাকার কথা নয় এতদিন, এবং যে কদিন টিকে থাকবে আমাদের ধারণা, এটুকু বিশ্বাস করি, সেনাবাহিনী একটা বড় বিপর্যয় থেকে 5 আগস্ট দেশকে উদ্ধার করেছে, এবং আগামীতেও সেনাবাহিনী নিশ্চয়ই জনগণ যেদিকে আছে তার পক্ষেই থাকবে। এবং জেনারেল ওয়াকারুজ্জামান নিশ্চয়ই সব কথা স্পষ্ট করে বলে দিয়েছেন। এখন ডক্টর ইউনূস কি করবেন, তার যে উপদেষ্টা রয়েছেন, উপদেষ্টা পরিষদে যে মাস্টার মাইন্ডরা রয়েছেন, ছাত্র সমন্বয়কদের যে হুমকি, নানান ক্ষেত্রে সংস্কার ছাড়া নির্বাচন নয়, ফ্যাসিবাদের বিচার ছাড়া নির্বাচন নয়, ডক্টর ইউনূস কি বড় বিপদে পড়ে গেলেন? প্রতারণা, চাঁদাবাজি ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত এক সমন্বয়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। 31 ডিসেম্বর রাত 11টার দিকে ফেনী শহরের মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওমর ফারুক শুভ ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগৎ জীবনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। গত আগস্টে আন্দোলনের শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সহ সমন্বয়ক পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়ার পরও গত কয়েক মাস ধরে জেলার অন্য সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ক পরিচয় দিয়েই বিভিন্ন কর্মসূচি ও সভা সমাবেশে অংশ নিচ্ছিলেন তিনি। জানা গেছে, নানা কেলেঙ্কারিতে ফেনী আলিয়া কামিল মাদ্রাসার সাময়িক বরখাস্ত অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে স্বপদে বহাল রাখার আশ্বাস দিয়ে চাঁদা দাবি করেন শুভ। এর একটি কল রেকর্ড ভাইরাল হলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। ওই রেকর্ডে তাকে বলতে শোনা যায়, আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবের কথা বলে অধ্যক্ষ মাহমুদুল হাসানের কাছে 3 লাখ টাকা চাঁদা দাবি করেন, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ফেনীর আজিজুর রহমান রিজভির নাম উল্লেখ করেন তিনি। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে আজিজুর রহমান রিজভির পক্ষে তার বাবা সিদ্দিকুর রহমান বাদী হয়ে ওমর ফারুক শুভকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। থানার ওসি মর্মসিংহ ত্রিপুরা বলেন, 1 জানুয়ারি আদালতের মাধ্যমে গ্রেপ্তার শুভকে কারাগারে পাঠানো হবে। এই ঘোষণাপত্র দেওয়া নিয়ে এত কিছু হয়ে গেল, আমরা কিছুই জানলাম না যে গতকালকে কেন ঘোষণাপত্র দেওয়া হয় নাই। সবাই অনেক আগ্রহ নিয়েছিল যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণাপত্র দেওয়া হবে, দেওয়া হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বলল তারাই দেবে। এটার বিরোধিতা কে করছিল? এই ঘোষণাপত্র যেন দেওয়া না হয় এটার জন্য সম্পূর্ণ বিরোধিতা করছিল আসিফ নজরুল। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটাও বলছিল যদি ঘোষণাপত্র দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবে, এই কথা বলছিল। আর আমাদের যে 3 জন উপদেষ্টা আছে, শিক্ষার্থী আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, তারপরে হচ্ছে মাহফুজ আলম, এরা বলছিল ঘোষণাপত্র যদি দিতে বাধা দেওয়া হয় তাহলে এরা পদত্যাগ করবে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টা হবে এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের চয়েস ছিল না। আমাকে আপনারা গালি দিবেন, বলবেন যে ভাই আপনার বিএনপি তো সব থেকে বেশি বাধা দিচ্ছে, আপনার বিএনপির সমস্যা। দেখেন, আমি বিএনপিকে সমর্থন করি, কিন্তু বিএনপির সব কাজকে কিন্তু আমি সমর্থন করি না। ফার্স্ট আপনাদেরকে এটা জানতে হবে। আমি বলি, আমার যে এলাকা, এই এলাকায় তো গণ অধিকার পরিষদের অতটা কর্মী নাই, গুটি কয়েকজন কর্মী আছে আমার পাড়া উপজেলাতে, কিন্তু ওরা দলটাকে এমনভাবে ভালোবেসে ফেলছে যে দিনাজপুরে প্রোগ্রাম হয় দিনাজপুরেও চলে যায়, রংপুরে প্রোগ্রাম হলে রংপুরে চলে যাচ্ছে, ঢাকার প্রোগ্রাম হলে ঢাকাতে চলে যাচ্ছে। কিন্তু তাদের দল কিন্তু এতটা বড় দল না। ভালো লাগার একটা জায়গা থাকে। একসময় ছাত্র রাজনীতি করছি, ভালো লাগার জায়গা থেকে বিএনপিকে পছন্দ করি।
তাই বলে এটা না যে বিএনপি সব কাজকে আমি পছন্দ করি, না। অনেক দেরি হয়ে গেছে। এই ঘোষণাপত্র এটা আরো আগে বলা উচিত ছিল। যেদিন মানে কে সরকার প্রধান হবে এই এই সিদ্ধান্ত সেনানিবাসে বঙ্গভবনে চলে গিয়েছিল, সেদিনই তো আমাদের বিপ্লব চুরি হয়ে গেছে, সেদিনই চুরি হয়ে গেছে। এখন শুধু ড্যামেজ হিসাবে আছে। যদি ড্যামেজ হিসাবে না থাকবে তাহলে এটা কেন দিতে দিল না? এটা দিতে দেয় নাই। তাহলে চিন্তা করেন যে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, তারপরে হচ্ছে মাহফুজ আলম, এরা কি তারা দিছে? এটাও বলছিল যে আমাদেরকে দিতে না দেওয়া হয় তাহলে আমরা পদত্যাগ করবো। কিভাবে বাধ্য করছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে তোমরা যদি দাও তাহলে আমি পদত্যাগ করবো। এটা কিন্তু আজকে দেখবেন যে আমার দেশে এই একটা প্রতিবেদন করছে এটা নিয়ে। কষ্ট লাগে ভাই যে আমরা কি চাইছিলাম আর কি পেলাম। আজকে শহীদ মিনার থেকে বলা হচ্ছে যে আগে আওয়ামী লীগের বিচার, তারপরে হচ্ছে নির্বাচন। নির্বাচনের তো কোনো প্রশ্ন আসে না। আওয়ামী লীগ কেন নির্বাচন করবে? আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল? আওয়ামী লীগ তো সন্ত্রাসী দল। রাজনৈতিক দল হলে তারা নির্বাচন করতে পারতো। তারা তো রাজনৈতিক দল না, তারা তো গণতন্ত্র বিশ্বাস করে না। একটা গণতান্ত্রিক দেশেই তো নির্বাচন হয়। আওয়ামী লীগ কি গণতন্ত্র বিশ্বাস করে? আওয়ামী লীগের নির্বাচনের প্রশ্ন কেন আসবে? আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী দল। সন্ত্রাসী দল তো নির্বাচন করতে পারে না। যারা লাস্ট 15.5 বছর বাংলাদেশের মানুষের কাছ থেকে গণতন্ত্র কেড়ে নিছে, ভোট অধিকার কেড়ে নিছে, তারা এবার নির্বাচনে আসবে? এটা হাস্যকর। আমি এটার বিরোধিতা করি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসুক, আমি এটা সম্পূর্ণ বিরোধিতা করি। এরা যদি বিএনপির সাথে যুদ্ধ করতে হয় তারপর আমি রেডি আছি, প্রস্তুত আছি। তো কি এমন অপশক্তি যেটার সাথে যুদ্ধ করে আপনার শিক্ষার্থীরা পারলো না, ঘোষণাপত্র দিতে দেওয়া হলো না? কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে সব থেকে বড় যে আপনার ডাইনি আসছিল, যে রাক্ষস আসছিল, তাকে কিন্তু তার সাথে যুদ্ধ করে কিন্তু এই শিক্ষার্থীরা জয়লাভ করছিল। কিন্তু সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা, বর্তমান দেশের পরিবেশ নিয়ে। সম্মানিত দর্শক, ইতিমধ্যে অনেক কিছু আপনারা প্রমাণ পেয়ে গেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। যাই হোক, আমি বেশি কথা বলতে চাচ্ছি না। এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।